বড় লোকের একটা পোলার লগে আপনার মেয়ের বিয়া ঠিক হইলো, এই খুশিতে আপনার নাচার কথা, তা না করে আজকে আপনি মদ খাইতেছেন। বড় লোকের পোলা হইলো ওটা মারাত্মক নেশাখোর বদরাগী, প্রত্যেক দিন নেশা করে বাড়িতে গিয়া জিনিসপত্র ভাঙচুর করে। বিয়ার পরে তুই হারামজাদা আমার মায়ারে নেশা করে ঢেলে ঢেলে মায়ের পিট করবো। আমার একমাত্র মাইয়া বিয়ার পরে জামাইয়ের এতে মায়ের খাইব, এই দুঃখে আমি মদ খাইতেছি। ও তাহলে ঠিক আছে, তাহলে মদ খান। কিন্তু স্যার, ছোট মুখে একটা বড় কথা কই, আপনি যেহেতু জানেন বড় লোকের পোলা হইলো সে নেশাখোর, আপনার মেয়েরে মারধর করবো বিয়ার পরে, তারপরও কেন আপনি মেয়েরে তার কাছে বিয়ে দিতেছেন? ভালো কথা বলছিস তো, সত্যি তো। আমি সব যাই না শুনে কেন একটা এরকম নেশাখোরের হাতে মেরে বিয়ে দিতেছি? টাকাই কি মানুষের কাছে সব কিছু? আমি একটা ভালো ছেলের সাথে আমার মায়ের বিয়ে দিতে পারি না যে তারে ভালোবাসা সুখে শান্তিতে রাখবো? বক্সে করি। তুই তো গরিব না? স্যার, নুন আনতে পান্তা ফুরায়, বিছানায় শুইলে শুয়ে শুয়ে আসমানের চাঁদ তারা দেখা যায়। আমি শুধু গরিব না স্যার, গরিব প্রো ম্যাক্স। গরিব হইলেও তুই অনেক ভালো ছেলে, অনেক ভালো ছেলে। আমি একটা বোকা। তোর মতো এত ভালো একটা ছেলে, ভালো একটা মানুষ আমার সামনে থাকতে, তার সাথে আমি আমার মেয়ের কেন বিয়ে দিতেছি না? না 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 না, ওই নেশাখোরের সাথে আমার মায়ের বিয়ে দিব না। আমার মায়ের আমি তোর সাথে বিয়ে দিব, তোর সাথে বিয়ে। স্যার এইসব আপনি কি কি বলতেছেন স্যার? দেখেন, এই ধরনের মজা করেন না স্যার, আমি কিন্তু হার্ট অ্যাটাক করুন। আমি মোটে মজা করতেছি না, আমি সত্য বলতেছি। আমি আজকে এই মুহূর্তে তোর সাথে আমার মায়ের বিয়া দিব। স্যার, স্যার কি কইতেছেন আপনি? আমার হাত পা পুরো কাঁপতেছে স্যার। এই কাবাকাবি বন্ধ কর, বিয়ার জন্য তৈরি হ। আমি এখন কাজীরে ফোন দিব, কাজে আসবো আজকে রাত্রে অক্ষণি আমার মায়ের সাথে আমি তোর বিয়া দিব। তুই হবি বড় লোকের গরিব জামাই। সাবধান! দোস্ত, বিয়েতে আসবি, হলুদে আসবি না, এটা বললে হয়? যেভাবে হোক ম্যানেজ কর, তোরা না শুধু মজা হবে না। কাজী সাহেব, এই যে আচ্ছা ফোন দিচ্ছি। এই যে আমার মেয়ে, বিয়া পড়ান। কি বলতেছো বাবা? বিয়ে পড়াবে? কার সাথে কার বিয়ে পড়াবে? হানিফের সাথে তোর বিয়ে পড়াবে। হোয়াট? বাবা তুমি এসব কি বলতেছো? হানিফ আমাদের বাসার কাজে ছিল, ওর সাথে আমার বিয়ে পড়াবে কেন? কারণ আমি হানিফের সাথে তোরে বিয়ে দিব, সেই জন্য কাজী হানিফের সাথে তোরে বিয়ে পড়াবে। হানিফ গরিব হইলো, অত্যন্ত সৎ ভালো মানুষ, ও তোরে ভালোবাসবে, সুখে শান্তিতে রাখবে সারা জীবন। আরে কাজী দাঁড়ায় আছেন কেন? বিয়া পড়ান। খবরদার! আমি বুঝতে পারতেছি বাবা তুমি পাগলামি করতেছো। মা, মা কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। আসতেছি। কি রে, কি হইছে? কি হয়েছে? তোমার স্বামী আমার বাপ পাগল হয়ে গেছে, এসব পাগলামি শুরু করে দিছে। সে বলতেছে আমাদের বাসার কাজের ছেলে হানিফ তার সাথে নাকি আমার বিয়ে দিবে, সাথে করে কাজে পর্যন্ত নিয়ে আসছে। বড় ম্যাডাম, ছোট ম্যাডাম কিছু ভুল করছে, আর পাগল হয় নাই, আমি সাক্ষী। তুই একদম চুপ। তুমি কি বলতে চাও আমাকে খুলে বলো, বলো কি? আমি কিছু বলতে চাই না, আমি শুধু আমার মেয়েকে হানিফের সাথে বিয়ে করাইতে চাই। তুমি তোমার মেয়েকে বলো, বলো ভালো ভালো হানিফরে বিয়ে করতে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চুপ করো তুমি, আর একটা ফালতু কথা বলবা না। হানিফকে কেন আমার মেয়ে বিয়ে করবে?
তুমি না ওর বিয়ে ঠিক করছো এই শহরের সবচেয়ে ধনী সিদ্দিক সাহেবের ছেলে ওই কি নাম ডলার, ডলারের সাথে তার কি হবে? ওই ডলার একটা নিরাগর বদরাগী, সে বিয়ার পরে প্রতি রাতে আমার মেয়ের পিটাবে। সেজন্য আমি হানিফের সাথে আমার মেয়ের বিয়া দিতে চাই। হানিফ অত্যন্ত ভালো ছেলে, মেয়ের যত্ন করবে, ভালোবাসবে। এত সুখে থাকার আমার কোনো দরকার নাই বাবা। আমি ওই বদরাকিকেই বিয়ে করব, আমি ওই নেশাখোরকে বিয়ে করব, আমি প্রত্যেকদিন রাতে আমার জামাইয়ের হাতে মাইর খাবো, তবুও এইরকম একটা কাজের ছেলে হানিফকে আমি বিয়ে করব না। তুই হানিফরে বিয়া করবি না? না। সত্যি সত্যি বিয়া করবি না? না, করবে না। হানিফ দে তুই ধরে হানিফরে বিয়ে না কর, আমি গুল্লি করে আমার গুল্লি উড়াই দিব। তারপর তুই এতিম হয়ে যাবি, নাইলা তুমি বিধবা হয়ে যাবা। না 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 না, তুমি এটা করো না। আল্লাহ, আমি বিধবা হয়ে যাবো এত অল্প বয়সে? আমি বিধবা হতে চাই না, আমি বিধবা হতে চাই না। মাঝে আল্লাহ দোহাই লাগে, তুই হানিফের বিয়ে কর, হানিফের বিয়ে কর। হ্যাঁ, নাইলে আমি বিধবা হয়ে যাবো, তুই এতিম হবি। আল্লাহ। ছোট ম্যাডাম, আপনি আমার বিয়ে করতে রাজি হয়ে যান। আপনি তো চিন্তা করতেছেন আমি গরিব, আমার বিয়ে করলে একসময় আমি বড় লোক হয়ে যাবো। কিন্তু এই যে আপনার বাবার দেখেন, সে যদি এখন মরে যায়, আপনি কিন্তু এদিন হয়ে যাবেন, আপনি আর আপনার বাবারে পাবেন না। স্যার, আপনি মরেন না। ম্যাডাম, আপনি রাজি হয়ে যান ম্যাডাম। ওরে নিষ্ঠুর, ওরে পাশানি, এত কিছুর পরেও তুই হানিফরে বিয়ে করতে রাজি না? হানিফ আমার ছাড়ো, আমি সত্যি সত্যি নিজের গুলি করে দিতেছি। বেয়াদব, অসভ্য। তোর বাবার চেয়ে বড় লোক পাত্র বড় হলো। হ্যাঁ, তুই এক্ষুনি হানিফরে বিয়ে করবি, আর যদি না করিস, আমার স্বামীর যদি কিছু হয়, আমি তোকে গলা চেপে মেরে ফেলবো। মা, তুমি কেন বুঝতেছো না? এরকম ছোট লোকের একটা বাচ্চাকে আমি বিয়ে করব, তারপর আমার ভরণ পোষণ দিবে কিভাবে? ও তো একটা গরিব। তুই আজকে হানিফ গরিব বলে তার বিয়ে করতে রাজি না? হানিফ? জি স্যার। আবার কি? হুম, কি করতেছো তুমি? হ্যাঁ, লেখা দিছি, আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি, জায়গা জমি, গাড়ি বাড়ি সব আমি হানিফের নামে লেখা দিছি। আজকের থেকে এ হানিফ মস্ত বড় বড় লোক। তুই তোর বাপ তোর মা রাস্তার ফকির। এখন বল, তুই বড় লোক হানিফরে বিয়ে করবি? করব, আমি হানিফকে বিয়ে করব। আল্লাহ, ওর তো কপাল খুইলা গেছে, রাজ্য রাজকন্যা দুইটাই পায়ে গেছে। তাড়াতাড়ি বিয়ে করান। আব্বা, আপনি এখানে বসেন। আচ্ছা, বিয়ে করান। গরিব হইছি তো কি হইছে, সুখ নাই জীবনে কে কইছে, কপাল খুইলা গেলে একবার চাবি লাগে না খুলতে লকার। বলো মা, কবুল। এই উনি সার্ভেন্ট হানিফ, সবাইকে বলো জানাই বাবা, কবুল। কবুল। উনি বড় লোকের গরিব জামাই। এই বড় লোকের গরিব জামাই, বড় লোকের গরিব জামাই। সাবধান। আমার সাথে কি হয়ে গেল? আরে, আপনি এইভাবে কান্নাকাটি করবেন না, আপনার শরীর খারাপ করবো স্যার। কিসের স্যার? আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিচ্ছি, আমি তোমার শ্বশুর। আব্বা বলবো আমার আব্বা। আব্বা, আব্বা, ও আব্বা। বলো বাবা। আব্বা ডাক শুনতে তোমার কি ভাল লাগলো বাবা। তোমার কাছে আমার মেয়েটারে তোলা দিছি, আমার মেয়েরে আমি কত আদরে আদরে বড় করছি, কোনোদিন বকা বাধ্য করিনি। তুমি আমার মেয়েটারে মদে ভাতে দুধে ভাত রাখবো, ওরে আদর যত্ন রাখবা। তুমি যা খাওয়া দাওয়া করবা তার অর্ধেকটা তারা খাওয়াইবা, আর ভালোবাসা পুরাটা দিয়ে দিবা। এটা কিন্তু আবার অর্ধেক দিও না,
আব্বাজান আপনি কোনো চিন্তা করেন না, আপনার মেয়ের আমি এত ভালোবাসুন ভালোবাসতে বাসতে আর ভাবেন নাম ভুলে ফেলাম। আম্মাজান আপনি দোয়া করবেন না আমাদের জন্য? অবশ্যই করব। ধ্বংস হোক, অশান্তি হোক, দুঃখ দুর্দশা হোক, স্বামী স্ত্রীর বন্ধন না হোক, ডিভোর্স হোক, তালাক হোক, বংশ নাশ দিনে দিনে। সেম টু ইউ আম্মা। বউ চলো। চলো মানে কোথায় যাবো? কোথায় যাইবা মানে? আমাকে বিয়ে হয়েছে না, বিয়ের পরে কি হয়? বাসর হয়, বাসর করে যাইবা। আসো। এই একদম ফালতু কথা বলবি না। তোর সাথে বাসর করা তো দূরের কথা, জীবনে তোর সাথে ভালো করে কথাও বলবো না। যাই এখান থেকে। আব্বাজান জেনি যেহেতু মোলামুলি করতেছে, আমি জেনি রুমে গিয়ে ঘুমাই, জেনি তার আম্মার সাথে ঘুমা। অসম্ভব। জেনির আম্মার সাথে আমি একলা ঘুমাবো? জেনি তুই তো আমিরের সাথে বাসর করে যা। আমি মইরা যাব, তাও এই কাজের ছেলের সাথে বাসর করব না। তুই বাসরে যাবি না? জামাই তুমি পুরুষ না? জি তোমার রাগ নাই, জিদ নাই? আছে তো। তোমার বউ হইতেছে তোমার সাথে বাসরে যাইবো না, তুমি দাঁড়ায় চোখে ওরা কাম না দিলে নিয়ে যাও বাসরে। আব্বাজান অভদ্রতা হইব বলে এতক্ষণ কিছু বলি নাই, আপনি যেহেতু সাহস দিচ্ছেন এবার দেখেন আমি কি অভদ্র। তার তুইলা নিয়ে যাবো, সরেন। গুড নাইট। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। বিশ্বাস করো জেনি, গতকালকে আমি এই গানটা শুনতেছিলাম, আর আজকে যে আমার মিলন হয়ে যাবে এটা তো আমি ভাবতেও পারি না। এই খবরদার, খবরদার তুই আমার কাছে আসবি না। তোর সাথে আমার মিলন কোনোদিনও হবে না। বিয়ে যখন হয়ে গেছে মিলন অবশ্যই হবে। এক রুমিতে তুমি আমি, হবে দুজনের জানাজানি, একটু তুমি একটু আমি, মিলেমিশে দুষ্টামি, প্রথমে চোখে চোখে, তারপরে হাতে হাত, অবশেষে। একদম উল্টাপাল্টা কথা বলবি না, চাকরের বাচ্চা। উল্টাপাল্টা কথা বললে তোরে আমি জানে মেরে ফেলবো। হ্যাঁ আমার মাইরা ফেলো, কিন্তু তুমি আমার তোমার হাত দিয়া মাইরো না, তোমার পীড়িতের খেতা দিয়া যাইতে ধরে মাইরা ফেলাও। কিন্তু তোমার কথা দিতেছি, তোমার সাথে বাসর করার আগে আমি মরবো না। আমার সাথে বাসর করবি না? এইটা শুধু স্বপ্নে সম্ভব, বাস্তবে জীবনেও সম্ভব না। সবই সম্ভব, তোমার জন্য দিতে পারি সবকিছু ছাড়িয়া, আপোষ না হইলে হবে বাসর জোর করিয়া। কি বললি? তুই আমার সাথে জোর করবি? জোর করে তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। আমি গরিব মানুষ, মন দিয়ে কি করুম, আমার দেহ পাইলেই চলবো। আসো বউ, আর দূরে থেকো না। এই খবরদার আমাকে টাচ করবি না। আমি কিন্তু ক্যারাটে জানি, মাইরা তোর হাড্ডি গুড্ডি গুড়া করব আমি। তাই নাকি? তাহলে আসো আমরা একটা গেম খেলি, দুজনে মারামারি করবো। যদি তুমি জিতে যাও তাহলে আমি রুম থেকে বাইরে যাবো, আর যদি তুমি হাইরা যাও তাহলে কিন্তু বাসর হবে। তোরা তো মাইর খাওয়ার শখ না? আয় আয়, তোর হাড্ডি গুড্ডি গুড়া গুড়া করতেছি। এই! 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 তোরে আজকে শেষ। এই! তুমি হাইরা গেছো, এখন বাসর হবে। শয়তান! মেয়ে মানুষের সাথে মারামারি করে জোর জবরদস্তি করতে যাস না? হয় তুই কি লজ্জা করে না? না আমার লজ্জা করে না, এত সরম পেলে গরম ভাত জুটবো। শর্ত মতো তুমি হাইরা গেছো, এখন বাসর হবে। আসো। গরিব হইছি তো কি হইছে, সুখ নাই জীবনে কে কইছে। আরেফ, আরেফ, চাঁদে, আরেফ, জানিয়ে কারে আপনি চা নিয়ে আসতে বলতেছেন স্যার? আমি তো এবারে চাকর না। এই ফাজিল, এই কত বড় সাহস তোর! তুই আমার সামনে পায়ের উপর পা তুলে বসছিস, আবার বলতেছিস তুই এই বাড়ির চাকর না। তুই তাহলে কি? আমি এবারে জামাই, আপনার মেয়ের জামাই। আপনার একদম 32 পাটি দাঁত ফেলায় তুমি হারামজাদা! কত বড় সাহস! তুই আমার বাড়ির চাকর হয়ে বলতেছিস তুই আমার মেয়ের জামাই? আজকে তোর আমি খুন করে ফেলাবো, খুনই করে ফেলাবো আজকে তোর। হ্যাঁ, হানিফরে মারলে আমার মেয়ে বিধবা হয়ে যাবো মানে? তার মানে হানিফ কি সত্যি আমার মেয়ের জামাই?
দেখছো মা, বাবা এমন ভাবে কথা বলতেছে যেন সে কিছুই জানে না। কেন তুমি তো হানিফের সাথে জোর করে আমার বিয়ে দিছো? আমি তোরে জোর করে আমার বাড়ির চাকরের সাথে তোরে বিয়ে দিয়ে দিচ্ছি? কবে, কখন, কোন সময়? কবে আবার? কালকে রাতে বিয়ে দিছো। এটা তুই কি বলতেছিস? আমি তোরে কালকে রাত্রে চাকরের সাথে বিয়ে দিয়ে দিছি। আরে আমি তো কালকে রাত্রে মদ খেয়ে মাতাল হয়েছিলাম। হায় আল্লাহ, তার মানে তুমি মদ খেয়ে মাতাল হয়ে এই চাকরের সাথে তোমার মেয়ে বিয়ে দিয়ে দিছো? হায় 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 হায়, সেদিন মা আমি মাতাল অবস্থায় বিয়ে দিয়ে দিছি, আমার তো কিচ্ছু মনে নাই। আরে তোমরা আমার জুতা দিয়া পিটাইলে না কিসের জন্য? লাঠি দিয়া বাইরে আমার মাথা ফাটাই দিলে না কেন? আমার হাত পা ঘুরে 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 দিলে না কেন? তাইলে তো আমার মাতলামি কেটেছে, তোর আমি আমার মেয়ের এত বড় সর্বনাশটা করতাম না। একদম চুপ। আমরা কি জানতাম যে তুমি মাতাল? আরে তোমরা না জানো, কিন্তু এই হারামজাদা তো জানতো। তুই তো জানতি আমি তোর সাথে বসেই মদ খাইছি। তুই আমারে কেন বাধা দিলি না? আপনি কি বলেন না? আপনি মাতাল হয়ে কালকে রাতে যা করছেন সেটা তো আমার সারা জীবনের স্বপ্ন। আপনার কাছে বাধা দিয়ে আপনি নিজে নিজে বাস খাবো নাকি? চুপ কর হারামজাদা, চুপ কর। আমি মাতাল অবস্থায় তোর সাথে আমার মায়ের বিয়া দিছি দেখে তুই ভাবিস না যে তোর মতন একটা চাকর রে আমি জামাই হিসেবে বাইরা নিব? আমার মেয়ে তুই আজকে ডিভোর্স দিবি। যা তুই এক কোটি আমার বাড়ির থেকে বাইরে যা। কার বাড়ির থেকে কারে বাইরে যেতে বলতেছেন স্যার? এই বাড়ি ঘর সহায় সম্পত্তি কিছুই আপনার না, সব আমার। সবকিছু তোর মানে? সব আমার। কালকে রাত্রে আপনি মেয়ের সাথে সাথে আপনার সহায় সম্পত্তি বাড়ি ঘর যা আছে সব আমার নামে লিখে দিচ্ছেন। এই যে সেই দলিলের ফটোকপি দেখেন। ওর মাথা ঘুরাইতেছে। এই যে শায়লা, ও যেগুলি বলতেছে তাকে সত্য? দলিল দেখে তুমি বুঝতেছো না কোনটা সত্যি আর মিথ্যা? তুমি কালকে রাত্রে সব সহায় সম্পত্তি হানিফের নামে লিখে দিছো, এর জন্যই তো আমি বিয়েতে রাজি হইছি। হ্যাঁ আব্বাজান, আব্বাজান আপনি কি মরে গেলেন? মরার আগে এটিএম কার্ড আর পাসওয়ার্ডটা দিয়ে মরেন আব্বাজান। আয় চুপ কর হানি। সে তো মরে নাই, অজ্ঞান হয়েছে। ডাক্তার দেখলে ঠিক হয়ে যাবে। কিন্তু যার সাথে জেনির বিয়ে ঠিক হয়েছে তারে আমি কি বলবো? তারা তো এসে দেখবে যে জেনির বিয়ে হয়ে গেছে, আমি কি জবাব দিব? আরে আম্মাজান আপনি টেনশন করেন না, এই হানিফ আছে না, নো চিন্তা ডু ফুর্তি, যত মুশকিল তত আসান, আমি সব দেখবো। কি ব্যাপার আব্বা, ভুল ঠিকানায় চলে আসলাম নাকি? না, ভুল ঠিকানা না, এইটাই তো আশরাফ সাহেবের বাড়ি। আরে এইটা যদি আশরাফ সাহেবের বাড়ি হয় তাহলে ভূতের বাড়ির মতো লাগতেছে কেন? কোনো কোনো মরিচাবাতি নাই, কোনো প্যান্ডেল নাই, কোনো স্টেজ নাই, রান্না বান্না নাই, কোনো বাবুর্চি নাই, বিয়ের কোনো আয়োজনই দেখতেছি না। আচ্ছা, আজকে যে আমার জেনির লগে বিয়া, আশরাফ সাহেব কি ভুলে গেছে নাকি? ও ভাই, বাবা, আমার মনে হয় কি এই বাড়িতে কেউ মারা গেছে, এই জন্য এই বাড়িতে কোনো বিয়ের আয়োজন হয় নাই। এবারে কেউ মারা যায় না, সব জিন্দা আছে, সই সালামতে আছে। আপনারা যেইভাবে ব্যান্ড পার্টি নিয়ে নাচতে নাচতে আইছেন, ঠিক একইভাবে নাচতে নাচতে আবার ফেরত যান। কি বলো হানিফ, আজকে জেনির সাথে আমার ছেলের বিয়ে, আমরা কেন ফিরে যাব? কারণ জেনি ম্যাডামের বিয়ে হয়ে গেছে। হাই, জেনির বিয়ে হয়ে গেছে মানে? জেনির বিয়ে ঠিক হয়েছে আমার ভাই ডলারের সাথে। বিয়ে হলে ওর সাথেই হবে, আর আমরা তো মাত্রই আসছি, তার আগেই ওর বিয়ে কার সাথে হইলো? আমার সাথে। এই, একদম ফালতু কথা বলবি না। চাকরের বাচ্চা, তুই হলি এই বাড়ির চাকর। তোর সাথে জেনি ম্যাডামের বিয়ে হয়েছে মানে আমার লয় কি ফাইজলামি করো? আপনি কি আমার বিয়ে লাগেন যে আপনার সাথে মজা করবো, ফাইজলামি করবো? আমি যা বলতেছি সত্য বলতেছি, জেনির সাথে আমার বিয়ে হয়ে গেছে।
খামাখা এখানে ঝামেলা না করে জান তো জান বিদায় হন জান। এই কইলে হইলো নাকি কসুর কথা কস তুই কইলে আমি চলে যাবো বিয়া করতে আইছি বউ না নিয়ে কোথাও যাবো না আর শোন তুই হলে একটা সাগরের বাচ্চা তোর কোনো কথা আমি বিশ্বাস করি না আশরাফ সাহেবের ডাক আশরাফ সাহেব আশরাফ সাহেব আশরাফ আঙ্কেল আশরাফ আঙ্কেল এই আশরাফ সাহেব কোথায় লুকে আছেন বের হয়ে আসেন। হ্যাঁ, আসতে। বাবা ডলার আমার স্বামী অজ্ঞান হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে সে তো আসতে পারবে না বাথরুমে যাওয়ার সময় ঠাস করে পড়ে হাড্ডি সব ভেঙে গেছে হানিফ যা বলছে সব সত্যি আমার স্বামী জেনিকে হানিফের সাথে বিয়ে দিয়ে দিছে ভাবি এগুলো আপনি কি বলছেন? আশরাফ সাহেব বাড়ির কাজের ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দিল? ও ভাই বিয়ে দিয়ে দিছে জেনি তুমি চুপ করে দাঁড়া আছো কেন ঘটনা কি সত্যি হ্যাঁ ডলার সত্যি। এই বিয়ে আমি মানি না জানি তোমার আমি প্রথম দেখায় প্রেমে পড়ে গেছি আমি তোমার সাথে বাঁচবো না জানি আমি জোর করে এই মুহূর্তে তোমার এইখান থেকে তুলে নিয়ে যায় বিয়ে করে ফেলাবো হ্যাঁ ডলার তুমি আমাকে জোর করে তুলে নিয়ে যাও কারণ এই চাকরের বাচ্চার সাথে আমি জীবন আর সংসার করবো না আমাকে তুলে নিয়ে যাও। আমি হানিফ পয়সা থাকতে আমার বউরে আরেকবার তুলে নিয়ে বিয়ে করব এইটা কোনোদিন হইতে পারে না। শালার পর শালা তোরা তো ওর সাহস আমার বউরে তুলে নিয়ে বিয়ে করবি তোরা কেমন মারা মারুম মায়ের আলু ভর্তা বানায় ফেলামু আর ব্যান্ড পাড়ি নিয়ে এসোস না এটা কাজে লাগাবো বাজাও নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। শাইন করব মন খুলে। স্যার এলো নানের গায়ে সাবিলন আয় আজ যেত নামের গায়ে ড্রাইভারের চাকরি আর করতেন না। স্যার আমি আর আপনার বাড়ির দারোয়ান হিসেবে চাকরি করবো না। তোদের কি হয়েছে তোরা চাকরি ছেড়ে দিবি কিসের জন্য আয় এত বছর ধরে আনের গায়ে ড্রাইভার অথচ আন্নের ভাই আর কাছে বিয়ে না দি আন্নে কি লাইফ কামের হলার কাছে বিয়েটা দিলেন আয় কি দোষ করছি স্যার কেন ম্যাডাম রে আন্নে আর কাছে বিয়ে দিলেন না স্যার চাকরতুন্ড ড্রাইভার বড় উপর এটা কি আন্নে ভুলে গেছেন স্যার আমি এত বছর যাবত আপনার বাড়ির দারোয়ান স্যার আপনার সব কিছু আমি দেখাশোনা করে রাখতেছি চোর ডাকাত যাতে বাড়িতে না ঢুকে এই জন্য জীবন দিয়ে দিতেছি গেটে সেই আপনি আমার সাথে বেইমানি করে চাকরের সাথে আপনার মেয়ের বিয়ে দিতেছেন স্যার কেন স্যার এই মাহিরে কি আপনার চোখে পড়ে নাই ওরে হারামির বাচ্চারা আমার কাটা গায়ে তোরা নুনের সিটা দিতেছিস না দাঁড়া তখন আজকে জুতো দিয়া পিটায় সোজা করবো ওই দাঁড়া আরে আহ, আহ, এই দাঁড়াও, ধর। কই যাও আমার মেয়ে নিয়ে কই যাও আপনার মেয়ের নিয়ে বস্তিতে যেতেছি কি তোমার এত বড় সাহস তুমি আমার মেয়ে নিয়ে বস্তিতে যেতেছো মানে কেন যেতেছ কারণ আমার মায়ের বস্তিতে থাকে আর আমি যে আপনার মেয়ের বিয়ে করছি আপনার মেয়ে এখন পর্যন্ত আমার মার কাছ থেকে কোনো দোয়া নিতে পারে নাই আপনার মেয়ে যাতে আমার মার কাছ থেকে দোয়া নিতে পারে এই জন্য তাকে নিয়ে আমি বস্তিতে যেতেছি আর তাছাড়া আমার কিছু বন্ধু বান্ধব আছে হিরোইনচি ভ্যান চালায় রিক্সা টিক্সা চালায় ওরা ফোন দিয়ে পাগল মানে ফেলাইতেছে ভাবেরে দেখতে চায় ওর নিয়ে যেতেছি হোয়াট ইজ দিস ননসেন্স বাবা তুমি কিছু বলো আমি বস্তিতে যাব না বস্তির কথা শুনে আমার গা ঘিনঘিন করতেছে বাবা প্লিজ হেল্প মি। এই তুমি আমার মেয়ের হাত ছাড়ো আমার মেয়েকে তুমি বস্তিতে নিয়ে যেতে পারবা না আহা বাজান আপনি ভুলে যেতেছেন সে আপনার মেয়ে হইলো আমার বউ এখন আমার বউরে নিয়ে আমি বস্তিতে যাবো না পার্কে যাবো না বাগানে যাবো না রাস্তায় যাবো সেটা আমার ব্যাপার আপনি বাধা দিউন কেরা আমার গাড়ির চাবিটা দেন তোমার গাড়ির চাবি মানে তোমার গাড়ির চাবি আমি কোথায় পাবো বাজান আপনি সবই ভুলে গেছেন আপনি কি ভুলে গেছেন যে আপনার সব সহায় সম্পত্তি আমার লিখে দিচ্ছেন তার মানে আপনার যা সেটাই তো আমার আপনার গাড়ি মানে আমার গাড়ি চাবি দেন না আমার গাড়ির চাবি আমি দিব না গাড়ি চাবি দিবেন না না ঠিক আছে এখন আপনারে আর আপনার স্ত্রী রে বাড়ি থেকে বাইর করে দেবো রাস্তা রাস্তায় ঘুরবেন আর ভিক্ষা করে খাইবেন তখন ঠিক খাইবো বাইরন বাইরন বাড়ি থেকে আরে জামাই বাবাজি তুমি রাগ করতেছো কেন তুমি মজাই তো বোঝো না এই নাও গাড়ির চাবি এই গাড়িটা নিয়ে তুমি আমার মেয়েকে নিয়ে যাও ঘুরে আসো যেখানে খুশি ঘুরে আসলো আমার কি বাবা এসব তুমি কি বলতেছো আমি বস্তিতে যাব না বাবা। হ্যাঁ মানে বিয়ের পর বাপের কথার কোনো দাম নাই সব স্বামীর কথায় চলতে হয় হ্যাঁ যা মা যা স্বামীর সাথে একটু ঘুরে আয় তোর শ্বশুর বাড়ি ঘুরে আয় তোর শাশুড়ি আমাকে দেখে তোর ভালো লাগবে বাবা 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 আমাকে আমি যাই তোর মার সাথে একটু জরুরি কাজ আছে বাবা রাখ আরে কোনো সমস্যা নাই গেলে বাবু আসো
রামজাদা, আমার মেরে নিয়ে বস্তিতে গেছিস না? সময় আবার আসবো, তারপর তোরা বুঝাবো কত ধারে কত সাল। বস্তির গন্ধ। বাহ, ও বাহ, বাহ, ও বাহ। আরে বাদ দাও, দেখো কারে নিয়ে আইছি। অবদান এই শার্ট প্যান্ট পরা মায়া গুলা দেখতে এটা কেডা? মা, এটা আমার মালিকের মেয়া। আর তুমি যাই না খুশি হইবা, আমার মালিক তার লগে আমার বিয়া করাই দিছে। আরো যাই না খুশি হবা, মালিকের সহায় সম্পত্তি গাড়ি বাড়ি যা আছে সব আমার নামে লিখে দিছে। কি কইতেছো? সত্যি? অবশ্যই সত্যি। আমাকে বস্তির পোলা পানির তো খালি লঙ্গি খুলে যায় আর আমার কপাল খুলে গেছে। খারাপ আছো কেন? আমার মায়ের পা ধরে সালাম করো, দোয়া নাও। হোয়াট? আমি এই নোংরা মহিলার পা ধরে সালাম করব? ওনার হাতে পায়ে মুখে পর্যন্ত কালি লেগে আছে। আমি সালাম করতে গেলে আমার হাতে পায়ে লেগে যাবে কালি। আই ক্যান নট, ইম্পসিবল। কি বললি তুই? আমার মায়ের হাতে পায়ে কালি লেগে আছে, এই জন্য তুই তারা সালাম করবি না? খারাপ তোর দেখাইতাছি। বা পাইলার কালি কোথায়? এই যে পাইছি, খারাপ তোর এসকে রে। এখন আমার মায়ের হাতে পায়ে কালি, তোর মুখেও কালি। আরো যদি বেশি কথা কর তাহলে একদম পুরা কালি লাগাই দেবো। না না, আমি সাউন্ড করতেছি, সাউন্ড করতেছি। করে দাও, তোমার পোলার বউ। মা, তোমার আর এই বস্তিতে থাকা লাগবো না, তুমি থাকবা আলিশান বাড়িতে। যাও, গাঠি বুসকা যা আছে বান্ধ, আমার সাথে চলো, গাড়ি নিয়েছি। অবদান সত্যি? খারাপ বাজার, আমি আমার কাপড় চোপড় নিলেই। তাড়াতাড়ি করো। আমার বন্ধু বান্ধবরা কই? আবু কালাম, লাল দাদু, ও দাদু, এই যে আমি। এই দেখো কারে লই আইছি, আমার মালিকের মেয়া। আর তোমরা শুই না খুবই খুশি হইবা, এখন আমার বউ। কি হানু, তাইলে তো তোর কপাল খুলে গেছে। তোর মালিক তার মাইয়ারে তোর লাগে বিয়া দিছে। জানো হানু, আমার অনেক দিনের শখ এইরকম একটা প্যান্ট শার্ট পরা সুন্দরী মাইয়ার জড়ায় ধরার। নাতি, তুই যদি মনে কিছু না করস, তোর বউডারে জড়ায় ধরিয়া আমার মনের শখটা মিটাইতে চাই। আর ইউ ক্রেজি? আপনি আমাকে কেন জড়ায় ধরবেন? বুড়া বয়সে কি আপনার ভীমরতি ধরছে? ইউ ব্লাডি ওল্ড। আওয়াজ নিচ্ছে, সে আমার দাদা, আমি তার নাতি, তুমি তার নাত বউ। দাদু, তুমি তোমার নাত বউরে নিয়ে ঘুরবা, নাচবা না কোলে নিবা সেটা তোমার ব্যাপার, তাতে কার বাপের কি? ধরো। ধন্যবাদ নাতি। চলবে, ব্যাপারটা ভালো লাগছে। হানু, ওর অনেক দিনের শখ এই একটা বড় লোকের মাইয়ের লোক ফেম করবো। ভাবি, আপনার ছোট বোনের নাম্বারটা দেন, একটু ফোন টোন করে একটু পড়াইতে পারি কিনা, প্রেম টেম করতে পারি কিনা। আমার কোনো ছোট বোন নাই। বোন না হাতে কি হয়েছে, বান্ধবী তো আছে, দেখেন নাম্বারটা ঠোঁট দেন। দেন তাতে। ওরে বন্ধুরে একদম জায়গা মতো আপ দিস। ওর অনেক সুন্দর সুন্দর বান্ধবী আছে। এই তোমার যে লাল চুলা একটা বান্ধবী আছে না, দেখে মনে হচ্ছে চুলে আগুন লাগছে। ওর নাম্বারটা দাও না। ছুয়া দেওয়ার কোনো দরকার, ডোন্ট টাচ, ডোন্ট টাচ। আচ্ছা দিচ্ছি দিচ্ছি। 01 হ্যাঁ 01 73 23543210। হানু বন্ধু, একটা কথা কই, মানে তুই তো জানোস ছোটবেলা থেকে আমি প্রচুর সিনেমা দেখি না বন্ধু। আমি যখনই ঘুমাইতাম তখনই না ঘুমের মধ্যে এরকম প্যান্ট শার্ট পরা ম্যাম সবগুলোকে আমি দেখতাম কি আমি নাচতাছি। বন্ধু, তুই যদি কিছু মনে না করস, আমি কি ভাবির লোক একটু নাচছা আমার শখটা পূরণ করতে পারি? ক বন্ধু, তুই কিছু মনে করবি? আরে কালাম, জেনি তোর ভাবি লাগে, তুই তোর ভাবির লগে নাচবি, গাবি, মজা করবি, এটাই তো স্বাভাবিক। মনে নাই বক্র ভাই বললো কি আমরা কিন্তু নাচ শিখাইছি, মজা করছি। হাই নাচ, জেনি কালামের লগে নাচো। ডোন্ট ইউ ডেয়ার। আমি এই মোটুর সাথে নাচবো? ইম্পসিবল, জীবনেও না। ঠিক আছে,
এখন নিয়ে বস্তির বাথরুমে আটকে রাখুম আধা ঘন্টা, তাহলে কি অজ্ঞান হয়ে মরে যাবে? না 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 না, বস্তির বাথরুমে আমি যেতে চাই না। আচ্ছা না, আপনি আপনি বদনা ফেলান। নাচাও। হাতটা ধরুন দূর থেকে প্লিজ। আমার নাতি রে, ওরে আমার দাদু ভাই, ওরে আনু রে, ও দাদু, দাদু রে, আমি তোরে তুইয়া সামনে থাকি দাদু, ও দাদু। আমি কি সারা জীবন লেগে চাইতেছি নাকি? কয়দিন পরে পরে বসছি দামু, তোমাকে লোক আড্ডা দিয়ে দামু, কান্দো না। আর কয়দিন পরে তো আমার বিয়ের অনুষ্ঠান, তোমরা সবাই যাইবে না? বস্তিতে যারা আছে সবাই নিয়ে যাবে, এই তোমরাও যাইবে? সবার হলো যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকানা দিয়ে দিচ্ছি। থাকো। মা উঠো। ও এন্দা না, এ দাও। হবা, এটা আমাকে বাড়ি, আজকে থেকে আমরা এই বাড়িতে থাকুম। আস্তে আস্তে কি করতেছে উনি? ফকিরের বাচ্চা ফকির, তুই এইখানে এই সোফার উপরে দাঁড়িয়ে নাচানাচি করছিস কেন? যা বাইরে গিয়ে ভিক্ষা কর। আব্বা জান, আপনি ভুল করতেছেন, উনি ফকির না, ভিক্ষা করতে আসে নাই, উনি এই বাড়ির মালিক। কি? উনি মালিক মানে? আব্বা জান, এই ভদ্র মহিলা আমার মা। আমি যেহেতু আপনার সহায় সম্পত্তি, বাড়ি ঘর সবকিছুর মালিক, আর উনি যেহেতু আমার মা, তাহলে তো উনি এই বাড়ির মালিক। সরি বাবাজি, আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পারি নাই তো। সরি বিআইন সাহেব, আপনি কেমন আছেন? আপনি আমার স্বামীকে জড়িয়ে ধরছেন কেন? লজ্জা শরম নাই, বেহায়া মহিলা। ওই যে বাংলা সিনেমা, আমগো বস্তিতে বাংলা সিনেমা দেখছি, বড় লোকরা যখন একজন বড় লোকের লোকে পরিচিত হয় না, তখন জড়াই ধরে। এখন তো আমি বড় লোক না রে বাজান, এর লিগে আমি জড়াই। ও ভা, আপনার কানে দুলটা না মেলা সুন্দর, আমার মেলা পছন্দ হয়েছে। কি কইলাম মা? কানের দুল তোমার পছন্দ হয়েছে? আম্মা, আপনার কানের দুল খুইলে এখন আমার আপন আম্মার দেন। কি? আরে আমার কানের দুল আমি তোমার মাকে কেন দিব? কারণ আপনাদের বাড়ি ঘর সহায় সম্পত্তি সবকিছুর মালিক আমি, আপনার কানের দুলের মালিকও আমি। আমার আম্মা যেহেতু পছন্দ করছে, এখন খুলে দেন, নাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দেবো। মা দিয়ে দাও, বস্তিতে গিয়ে আমিও অনেক কিছু দিয়ে আসছি। হাতে সুইটার গলার চেনটা আমার মেলা পছন্দ হয়েছে। বলে আমার মাটা পছন্দ তো হবেই, পছন্দ হওয়ার মতোই তো জিনিস। আপনি এক করে চাই শুনতে, গলার চেইন আর হাতের বালা আমার মায়ের খুলে দেন। তুমি কিছু বলো না কেন? আমি কি বলবো? আমার দিকে তাকায় লাভ নাই, দিয়ে দাও। চুরি চেন যা কিছু আছে দিয়ে দাও, এগুলোর তোমার নসিবে নাই। গরিব হইছি তো কি হইছে, সুখ নাই জীবনে কে কইছে, কপাল খুইলা গেলে একবার চাবি লাগে না খুলতে লকার। এই উনি সার্ভেন্ট হানিফ। আপনার শাড়িটা না অনেক সুন্দর, এই শাড়িটা না আমার পছন্দ। আরে এখন কি শাড়িও? না, শাড়ি মারি নিয়ে লাগবো না, দেখতে খারাপ দেখা যায় না। আম্মা জান, একটা কাম করেন, আলমারির চাবিটা আমার আম্মারে দিয়ে দেন, আলমারি খুলে পছন্দ মতো সব কিছু নিয়ে যাই। আমি জীবনে আমার আলমারির চাবি দিব না। আলমারিতে আমার অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। হানু, এই তোর শাশুড়ি কি সব এমনি এমনি দিয়ে দিব? আমার মজা লাগতেছে না। এক কাজ করি, চাবিটা একটু চোরাচুরি করে নি। জোর করে নিবা? আম্মা জান, আপনার কাছ থেকে আমার আম্মা চাবিটা জোর করে ছিনাই নিব, আপনি দিতে চান না? হ্যাঁ, জীবনও দিব না। আবার কিসের জোরাজোরি? এই তো মা, শুরু করো। এই বেআইন, আমার এটা কোন দিকে?
জেনি, কান খোলা আছে, শুনতেছি। আমার আম্মার আলমারিটা দেখাই দাও। চলেন। গেলাম তুমি তার কিছু বাকি দিবা না। আম্মা জান, কান্নাকাটি করে কোনো লাভ নাই। আমার আম্মা আসছে এই বাড়িতে, ওনার আবার একটু পর পর খিদা লাগে। যান রান্না বান্না করেন বিয়ানের লিগে। কি বলো তুমি? আমি রান্না শুরু করবো মানে? কারণ আগে আমি এই বাড়ির চাকর আসছিলাম, এই বাড়ির রান্না বান্না করতাম। এখন আমি এই বাড়ির মালিক। আব্বা জান, এখনো কি আমি রান্না বান্না করবো? প্রশ্নই আসে না। তাহলে রান্নাটা করবে কে? অবশ্যই আমার বউ করবে। এই তো বুঝতে পারছেন আব্বা জান। আম্মা জান, তাড়াতাড়ি রান্নাঘরে যান, না হইলে তুমি আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। চলো শায়লা, কান্নাকাটি করে লাভ নেই, তুমি রান্না করবে, আমি তোমাকে হেল্প করবো। চলো। তাড়াতাড়ি কাটো, মশা কষানো হয়ে যাচ্ছে। কি সমস্যা? এই ছেলে, তুমি ওকে রান্নাঘরে নিয়ে আসতেছো কেন? আমি তোমাকে রান্নাঘরে নিয়ে আসছি কারণ তোমার বাপ মা রান্না করতেছে, তুমিও রান্না করবা। হোয়াট? আমি রান্না করব? আমি রান্না করতে কেন যাব? তুমি তো একটা অকর্মার ঢেকি, পারো খালি হাঁসের মতো কতকত করে গিলতে, রান্না করতে পারবা কেন? শোনো, আমি যেহেতু বড়লোক হয়ে গেছি, আমি চিন্তা করছি এখন আমার বউয়ের হাতের রান্না ছাড়া আমি আর খাবো না। এখন তুমি তোমার বাবা মার কাছ থেকে রান্নাটা সুন্দর করে শিখানো। শখ কত? আমি রান্না করব, তোমার এই আশা জীবনেও পূরণ হবে না। রান্না তো দূরের কথা, এক কাপ চা আমি জীবনে তোমাকে করে খাওয়াবো না। ঠিক আছে, এখন যদি তুমি তোমার বাবা মার কাছ থেকে রান্নাটা না শিখো, তাহলে কিন্তু হানিফ তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। মা রে, মা ঘাটতারামি করিস না। আমরা দুজন রান্না করতেছি না, তুই আমাদের সাথে রান্না কর। রান্নাটা ইনফ্যাক্ট খুব আনন্দের, আমরা এনজয় করতেছি। তুইও এনজয় করবি। আচ্ছা নে, এই যে এদিকে 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 এদিকে। আব্বাজান, বলো হানি। একটা কথা চিন্তা করে দেখলাম, আপনি আমার গাড়ি বাড়ি সহায় সম্পত্তি সবকিছু লিখে দিচ্ছেন, কিন্তু অফিসের দায়িত্বটা এখনো বুঝাই দিলেন না। আপনি এখন অফিসে ফোন দিয়ে দেন, বলেন কালকে সকালবেলা তাকে নতুন বস আইতেছে। তাড়াতাড়ি রান্না করেন, এদিকে চায়া থাকেন না। স্যার, আপনাকে দেখে না স্যার ইউটিউবের একটা জনপ্রিয় নাটকের কথা মনে পড়ে যাচ্ছে, চাকর যখন বস। কংগ্রাচুলেশন স্যার, আপনি সরাসরি বাড়ির চাকর থেকে অফিসের বস হয়ে গিয়েছেন। স্যার, আমি আগে থেকে জানতাম আপনাকে দিয়ে ভালো একটা কিছু হবেই, কিন্তু আপনি যে আমাদের অফিসের বস হয়ে যাবেন এটা কিন্তু জানতাম না। যদি জানতাম স্যার, তাহলে আপনার জন্য ফুল নিয়ে আসতাম। চুপ করেন, আলগা খাতিরের দরকার নাই। সিদ্দিক সাহেব, আপনার মনে আছে একবার আমি অফিসে আসছিলাম স্যারের জন্য কি জানি নিয়ে, তখন আপনি আমার কি করছিলেন? মনে থাকবে না কেন স্যার, ভালোভাবে মনে আছে। আপনাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম, কিন্তু স্যার তখন তো আর জানতাম না যে আপনি আমাদের স্যারের মেয়েকে বিয়ে করে আপনি জামাই হয়ে যাবেন এবং আমাদের অফিসের বস হয়ে যাবেন। স্যার, আমার ভুল ছিল, আই এম সরি স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার পেটে লাথি মেরেন না স্যার। আপনিও আমার ক্ষমা করে দিয়ে। কেন স্যার? কারণ তুই আমার একবার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছিলি, এখন আমি তোরে 10 বার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো। একবার ধাক্কা দিয়ে বাইর করে দেবো, তুই আবি আবার ধাক্কা দিয়ে বাইর করে দেবো। স্যার, আমি একজন সম্মানিত মানুষ স্যার। আমি সম্মান দিয়ে বাইর করবো না। খারান ঘুরেন। ও বাবু, 2 3 বাকনামি করে 1 লাখ লাগি লিখে আমি তোরে বাইর করবো গাড়ি ধাক্কা। 5 জানি নাম আপনার? স্যার, আমার নাম মিথিলা। মিথিলা না? মনে আছে আপনার প্রথম যেদিন দেখছিলাম আমি কইছিলাম আপনার চেহারাটা খুব সুন্দর, আপনার নামটা কি? আপনি আমার কি বলছিলেন? আমি বলেছিলাম স্যার, এই চাকরের বাচ্চা, তুই আমার নাম জানি কি করবি? চাকরের বাচ্চার নাম জানে কি করবো, তাই না? ওই দিন তো আমার একবারও নামটা বলেন নাই, আজকে তুই আমার সামনে খাড়া খাড়া 100 বার তোর নাম কবি। জি স্যার। জি জি স্যার, জি। মিথিলা স্যার, আমার নাম মিথিলা। স্যার, আমার একটা জরুরি মিটিং আছে স্যার, আমি তো আসছি স্যার। তুই খারাপ, তুই আমি যখনই অফিসে আইতাম তুই আমার দিয়ে চা সিগারেট কিনাইতি, তোর বাড়ির বাজার করাইতি, তোর হাত পাটি পাইতি, মনে আছে? এখন তোর দিয়ে আমি কি করুম কত? স্যার, আপনি যেটা ভালো মনে করেন তাই করবেন স্যার। এখন তোর দিয়ে আমি আমার হাত পাটি পাবো, কিন্তু তোর কান্দে থাকবো সিদ্দিক। সিদ্দিকটা কান্দে নিয়ে তুই আমার হাত পা টিপবি।
ওকে স্যার, স্যার আমি আপনার হাত পা দিব, কিন্তু ওনাকে কাঁধে নিতে হবে কেন? তুই যখন তোর বাড়ির বাজার আমার দিয়ে করাইতি, মাথার মধ্যে টুকরি নিয়ে যখন তোর বাড়িতে আমি যাইতাম, আমার কান দিয়ে অনেক ব্যথা হইতো। কেমন ব্যথা হইতো সেটা বোঝানোর লিগে তুই এই গাইটলারে কান্দে দিবি, তারপর আমার হাত পা দিবি। কান্দে উঠ। এই বড় লোকের গরিব জামাই, জামাই সাবধান। সুন্দর করে কো, আমার নাম মিথিলা। আমার নাম মিথিলা। জামাই, বড় লোকের গরিব জামাই, সাবধান। এখন একটু বিশ্রাম না নিলে এ কি আশ্চর্য! আই মহিলা, ওঠেন ওঠেন! আরে কি কি করছো তুমি? তুমি বিয়ানের ঘুম ভাঙাচ্ছ কেন? ঘুম ভেঙে গেলে তো রাগ করবে। ওনার রাগ দিয়ে আমি কি করবো? আমার বিছানায় শুয়ে আছে কেন? আরে এই ওঠেন না, এই ওঠেন! কি এখানে শুয়ে আছেন কেন? কে শুয়ে গিয়ে শুয়ে থাকেন? ও বিআইন, আপনি আর আমি ধাক্কা দিয়া এই কাছে ঘুমটা ভাঙাই দিলেন কেন? পান্ডা মাত্র মুখে দিয়ে শুইছি, এত সুন্দর আরামের বিছনা দিকা চোখটা লেগে গেছে গা, আর আপনি আমার কাছে ঘুমটা ভেঙে নিলেন। আপনি আমার বিছানায় শুয়ে আছেন কেন? গেস্ট রুমে গিয়ে ঘুমান, ওখানে তো বিছানা আছে। অসম্ভব! এই যে আমার ছেলের বাড়ি, আমি কেন অন্য রুমে যাই ঘুমাবো? এই বাড়ির মেহমান তো আপনারা, আপনারা মেহমান রুমে যাই ঘুমান। আজ থেকে আমি এই বিছনায় ঘুমাবো। এই ঘরটা আমার ভালো লাগছে। ফালতু কথা একদম বলবেন না। আমি সব সহ্য করতে পারি, বিছানায় শোয়া একদম সহ্য করতে পারি না। ওঠেন! কতবার বলবো? আয়াফা থামেন! আপনার এত বড় সাহস কে, হ্যাঁ? আমি এই বাড়ির মালিকের মা, আর আপনি আমার গমজা কথা খান, হ্যাঁ? আমার মন চাইলে আমি এই বিছানায় ঘুমাবো, আমার যদি মন চায় আমি আপনার ঘরে উঠে ঘুমাবো। আপনার সমস্যা কোথায়, হ্যাঁ? আর বেশি যদি আমাকে খাসর খাসর করেন না, তাহলে আমার পোলারে কই, হ্যাঁ? আপনাকে দুজনে একদম ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে খেলা দেব। হ্যাঁ, কয়ে দিলাম। বেয়াই, রসিকতা রসিকতা। এক বেআইন আরেক বেআইনের সাথে রসিকতা করেছে। তুমি নির্লজ্জের মতো হাসি থামাও। কিসের বেআইন উনি আমার? প্রচুর বেআইন। ওনাকে বেআইন হিসেবে আমি মানি না। আপনি না এই থামেন! কি কইলেন আপনি আমারে, হ্যাঁ? কি কইলেন? আমি আপনার কদর বিয়ান? আমি আপনার এই বিছনা বাড়ি নষ্ট করতেছি? আমার গায়ে গন্ধ দেন তো দেন। এখন আমি আমার পোলারে ডাইকা কমু, আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতে। ও হানু! 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 হানু কি? আমার ছেলে, আমার ছেলের আমি আদর করে হানু ডাকি। ও হানু! হানু! হানু ঘুমাচ্ছে, হানুকে ডাকার দরকার নেই, ওর ঘুম ভেঙে যাবে তো। ডাকার দরকার না, আমরা চলে যাচ্ছি, আপনি ঘুমান। আরে কিসের আমার ঘর থেকে আমি যাবো কেন? আমরা আমাদের বেডরুম মানে মানে? গেস্ট রুমে যাচ্ছি, চলো। আরে এই! বেরো তো। আচ্ছা তুমি এত ভীতু, এটা তোমার জানা ছিল না? এইটা রসিক আছে, সুন্দর আছে। প্রত্যেকটা বস্তির মহিলার ভয় নিজের ঘর থেকে বেরিয়ে আসলে এরপর তো বাসা থেকে বেরিয়ে যাবে। আমি বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তোমার জমি ধন সম্পদ আমি উদ্ধার করব, আমি উকিলের কাছে যাব, আমি থানায় যাব, তুমি কিচ্ছু পারবে না। তুমি থানায় গেলে লোক লজ্জা হবে না? লজ্জার কারণে যাবে। শোনো, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি ঠিকই বলেছো তো। আমি আশরাফ চৌধুরী, আমি কেন একটা বস্তির মহিলাকে ভয় পাবো? ছি, লজ্জা। আমি উকিলের কাছে যাব, আমি পুলিশের কাছে যাব, যেভাবেই হোক আমার হারিয়ে যাওয়া সম্পত্তি আমি ওই হারিদের কাছ থেকে উদ্ধার করব। দয়া করে সেটাই করো, যাও। ভাই, আমার তো সর্বনাশ হয়ে গেছে। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। শাইন করব মন খুলে। কিন্তু আব্বাজান, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আমার বাড়িতে উকিল পুলিশ কেন আসছে? ভুল বললে হানিফ, এই বাড়িটা তোমার না। এমনকি আশরাফ সাহেবের যত সহায় সম্পত্তি আছে, বাড়ি গাড়ি আছে, তার কোনো কিছু তোমার না। আমার না মানে? তাহলে কার? কেন? আশরাফ সাহেবের। স্যার মনে হয় জানেন না, আমার শ্বশুর তার সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি যা আছে সব আমার নামে লিখে দিচ্ছে। হ্যাঁ, লিখে দিয়েছেন, কিন্তু সে তো সজ্ঞান ও সুস্থ মস্তিষ্কে লিখে দেননি, মাতাল অবস্থায় লিখে দিয়েছেন। শোনেন হানিফ সাহেব, কেউ যদি মাতাল হইয়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করে,
তাহলে সেই সিদ্ধান্ত আইনত সঠিক বলিয়া গণ্য হইবে না। অতএব আশরাফ সাহেব মাতাল হইয়া তাহার সহায় সম্পত্তি যেহেতু লিখে দিয়েছেন, আইনত এর কিছুই আপনার নামে হয়নি, সব কিছুই আশরাফ সাহেবের নামে আছে, আর আপনি চাকরি আছে। তবে হ্যাঁ, ওনার মেয়ের বিয়ে যেহেতু আপনার সাথে হয়েছে, আপনি ওনার হাজবেন্ড, এইটা ঠিক আছে। কিসের হাজবেন্ড, কিসের বিয়ে? আমি এই বিয়ে মানি না, আমি ওকে আজকেই ডিভোর্স দিব। অবশ্যই ডিভোর্স দিবি। হারামজাদা, ফাজিলের বাচ্চা, হ্যাঁ, মাতাল অবস্থা করে বিয়ে দিয়ে দিচ্ছি দেখে আমার নাকে দড়ি দিয়ে ঘুরেছিস তুই না? আমার বাড়ি গাড়ি সয় সম্পত্তি সব দখল নিয়ে নিছিস, আমার নিজের বাড়িতে আমার কাজের মানুষ বানাইছিস। তাই না? তুই এখনই আমার বাড়ির থেকে বেরো। বের আমার বাড়ি থেকে বেরো। চলো, বাড়ি থেকে বের করুন। এইভাবে কেন লাথি মেরে বের করো? ঠিক বলছো। আস্তে, লাথি মারা বাইর করতে হবে না, আমরা নিজের ইচ্ছে চলে যেতেছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, এ দেখাই শেষ দেখা নয়, আবার দেখা হবে নিশ্চয়। মা আসো। আশরাফ সাহেব, আমরা তাহলে আসি। আসি। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে কোনো সমস্যা অবশ্যই কিন্তু আমাদের ডাকবেন। জি, আসেন। আপু বিদায় হবো। ওরে হানু, কামে যাবি না? আয় তাড়াতাড়ি আয়। আইতাছি। মা, আমি কামে গেলাম। স্যার, ম্যাডাম, আপনারা আমার বস্তিতে? তুমি বলছিলে না তোমার সাথে আমার আবার দেখা হয়ে যাবে, এই যে দেখা হয়ে গেল। একটা গুড নিউজ আছে, আমি প্রেগন্যান্ট। তুমি বাবা হতে চলেছো। কি? আমি বাবা হব? হ্যাঁ হানিফ, সত্যি তুমি বাবা হতে চলেছ। আমার মেয়ে তোমাকে ডিভোর্স করবে না, ও তোমার সাথে সংসার করবে। হানিফ, কি কোন স্যার, আপনারা এত বড় লোক, আমি গরিব, এই বস্তিতে থাকি, আমার লগে কি আপনাকে মেয়ের যায়? এটা হয় না স্যার। আপনি মেয়েরে আপনারা নিয়ে যান, বড় লোকে একটা পুরার লগে বিয়ে করে দেন। হানিফ, এমন কথা বলো না বাবা। তুমি যদি ওর সাথে সংসার না করো তাহলে কিন্তু মানুষের কাছে আমরা মুখ দেখাতে পারবো না, আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না, আর আমার মেয়েটাকে সবাই কলঙ্কিনী বলবে। তুমি প্লিজ ওর সাথে সংসার করো। না, আপনার মেয়ের সাথে সংসার করার ইচ্ছা আমার নষ্ট হয়ে গেছে, আমি তার সাথে সংসার করুম না। হানি প্লিজ, তুমি এইভাবে বলো না। দেখো, তুমি যদি আমার সাথে সংসার না করো তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। হানিফ, দয়া করে তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করো না, তুমি ওর সংসারটা ভেঙো না। এবার আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বলছি যে আমার যা কিছু সহায় সম্পত্তি আছে সব আমি তোমার নামে লিখে দিব। না স্যার, আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লেখা দিলেও আমি সেই সম্পত্তি নিব না, কারণ পরের সম্পত্তিতে বড়লোক হওয়ার মধ্যে কোনো আনন্দ নাই। কিন্তু আমি নিজে যদি কামাই করে কোনোদিন বড়লোক হইতে পারি, সেটার মধ্যে আনন্দ আছে। স্যার, আমি গরিব হইতে পারি, কিন্তু শ্বশুরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বড়লোক হবো ওরকম মানুষ আমি না। স্যার, আপনার বাড়িতে কাজ কইরা আর আপনার মেয়েরে বিয়ে করে আমি বুঝতে পারছি দুনিয়াতে ভালোভাবে বাইচা থাকতে হইলে অনেক টাকা পয়সার দরকার। তাই আমি এখন দিনরাত পরিশ্রম করতেছি, টাকা পয়সা কামাই করার চেষ্টা করতেছি, নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা করতেছি। স্যার, জেনির সাথে যেইভাবেই হোক আমার বিয়ে হয়েছে, জেনির গর্ভে আমার সন্তান, আমি আমার সন্তান আর স্ত্রীরে মাইনা নিলাম। কিন্তু জেনি, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে এই বস্তিতে থাকতে হবে, আমার লগে আমার মায়ের সেবা যত্ন করতে হইব, আমি তোমার যেইভাবে রাখবো, যা খাওয়ামু তাই তোমার খাইতে হইব। তুই থাকতে পারো তাহলে থাকো, আর নাহলে তুমি তোমার বাবা মার সাথে চলে যেতে পারো। হানিফ, আমি পারবো, আমি এই বস্তিতে তোমার সাথে থাকতে পারবো, আমি তোমার সেবা করব, আমার শাশুড়ি আম্মার সেবা করবো, আমি এখানেই থাকবো। কি বলছিস জেনি, তুই বস্তিতে থাকবি? মা, আমি হানিফের সাথে এখানে থাকলে ভালো থাকবো। বাবা হানিফ, আজকে আবারও প্রমাণ হলো যে তুমি সত্যি খুব ভালো একটা ছেলে, ভালো একটা মানুষ। তুমি আমার মেয়ের অহংকার একদম ভেঙে চুরে একদম খাঁটি বাঙালি বধূ বানিয়ে দিয়েছে। আজকে আমি অনেক খুশি হানিফ, আমি অনেক খুশি। তোমার যা কিছু লাগবে, যখন লাগবে তুমি আমাকে খালি বলবে, আমি সাথে সাথে তোমাকে পৌঁছে দেবো।
ভাইজান, আপা, আমার পোলার আপনাকে কোনো সম্পদ লাগবে না। আপনারা দুইজন খালি আমার পোলারে আর পোলার বোরে মন থেকে দোয়া করেন, ওরা যেন সুখে শান্তিতে থাকে। হ্যাঁ, ভালো তো থাকবেই, মন থেকেই তো দোয়া করছি। আজকে আমি দুজনের হাত এক করে দিলাম। হ্যাঁ, তোরা সুখী হও। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি চীনের মহাপ্রাচীর। বলা হয় এটি পৃথিবীর একমাত্র স্থাপনা যা চাঁদ থেকেও দেখা যায়। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য প্রায় ৬,২৭৬ কিলোমিটার। তবে এই প্রাচীরের শাখা দেয়ালগুলো এক করলে দৈর্ঘ্য দাঁড়ায় ৫,৫০০ মাইল। এই মহাপ্রাচীরের চাইনিজ নাম চ্যাংস্যাং, যার অর্থ লম্বা দেয়াল। চীনের মহাপ্রাচীর সম্পর্কে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওটিতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ২৩০০ বছরের পুরনো পাহাড় ও সবুজ বনভূমির উপরে বিস্তৃত ২১,১৯৬ কিলোমিটার দীর্ঘ চীনের গ্রেট ওয়াল। এই প্রাচীরের যেটুকু প্রস্থ, সেখানে নাকি প্রায় ১২ জোড়া ঘোড়া একসঙ্গে দৌড়াতে পারবে। পাথর ও মাটি দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সুউচ্চ প্রাচীরের সারি এগুলো। আকাশ থেকে দেখলে মনে হয় বিশালাকার এক সাপ বোধহয় এঁকে বেঁকে চলেছে। চীনের মহাপ্রাচীর খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টীয় ১৬০০ শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য তৈরি হয়েছিল। তখন এরকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল। তবে ২২০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিংসি হুয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত। বর্তমানে প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়েছিল। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। চীনের মহাপ্রাচীর তৈরির মূল উদ্দেশ্য ছিল বাইরের আক্রমণ থেকে সাম্রাজ্যকে রক্ষা করা। সে সময়ে মঙ্গোলীয়রা খুবই আক্রমণাত্মক জাতি হিসেবে পরিচিত ছিল। তারা বিভিন্ন সাম্রাজ্য জয় করার জন্য তীরন্দাজ বাহিনী গড়ে তোলে, যাদের বিরুদ্ধে প্রতিরোধ করা ছিল প্রায় অসম্ভব। মূলত তাদের রুখতেই এই মহাপ্রাচীর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। কারণ কিংসি হুয়াং চেয়েছিলেন তার উত্তরাঞ্চলের সাম্রাজ্য সম্পূর্ণ শত্রুমুক্ত রাখতে। এজন্যই হাজারটি টাওয়ার সহ একটি বিশাল প্রাচীর তৈরি করা হয়েছিল। আর এই টাওয়ারগুলোতে সবসময় সৈন্য রাখা হতো, যাদের কাজ ছিল বাইরের শত্রুর গতিবিধির ওপর দৃষ্টি রাখা। প্রতিরক্ষার পাশাপাশি সীমান্ত হিসেবেও চীনের মহাপ্রাচীরের বড় ভূমিকা ছিল সে সময়ে। তাছাড়া বাণিজ্যের ক্ষেত্রে মহাপ্রাচীরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই প্রাচীর প্রায় ৫ থেকে ৮ মিটার উঁচু এবং ৬,২২৬ কিলোমিটার লম্বা। এটি শুরু হয়েছে সাংহাই পাস থেকে এবং শেষ হয়েছে লখনৌ নামক স্থানে। এর মূল অংশের নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব ২০০৮ সালের দিকে। নির্মাণ কাজ শুরু করেছিলেন চৈনিক বা চাইনিজরা কিং সাম্রাজ্যের সময়। চীনের প্রথম সম্রাট কিংসি হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন। চীনের মহাপ্রাচীরটি নাকি চাঁদ থেকেও দেখা যায় বলে জনশ্রুতি আছে, তবে এটি মিথ্যা তথ্য বলে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। কয়েকজন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকেও এটি দেখতে পাওয়ার দাবি করেছেন। যেদিক থেকেই বিবেচনা করা হোক না কেন, বিশ্বের অবাক করা স্থাপনায় উপরের দিকে থাকবে চীনের মহাপ্রাচীর। চীনের মহাপ্রাচীরের কথা সবাই জানলেও এটি তৈরি করতে কি ব্যবহৃত হয়েছিল তা অনেকেরই অজানা। মানব নির্মিত বিশালাকার এই প্রাচীরটি তৈরি করতে কংক্রিটের মিশ্রণে আঠালো ভাত ব্যবহার করা হয়েছিল বলে জানা যায়। অ্যাকাউন্টস অফ কেমিক্যাল রিসার্চ জার্নালে প্রকাশিত এক গবেষণা অনুসারে জানা গেছে, চীনের মহাপ্রাচীর জল প্রতিরোধী এবং সময়ের সাথে সাথে এর আকার ধারণ করার সম্ভাবনা বেশি রয়েছে। গবেষণা অনুসারে কোনো স্থাপনা নির্মাণের সময় স্টিকি রাইস ব্যবহার করা হলে তা জলরোধী ও ভূমিকম্প থেকে রক্ষা পায়। চালে থাকা অ্যামাইলোপেকটিন চুনের ক্যালসিয়াম কার্বনেটে যুক্ত করার ফলে ক্যালসিয়াম কার্বনেটে স্ফটিক পাওয়া যায়। এতে স্থাপনাগুলো আরও বেশি মজবুত হয়। ১৫০০ বছর আগে চীনের বিভিন্ন মন্দির, প্যাগোডা, প্রাচীর সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কংক্রিটের মধ্যে আঠালো ভাতের ব্যবহার চালু ছিল বলে ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকবিদেরা মনে করে থাকেন।
এ কারণেই ঐতিহাসিক সব স্থাপনাগুলো এখনো অক্ষত আছে বলে মনে করা হয়। চীনের মহাপ্রাচীরটিতে পর্যবেক্ষণ চৌকি আছে, যা অস্ত্র সংরক্ষণ, সেনাবাহিনীর আবাসন এবং আগুনের সংকেত প্রদানের কাজে ব্যবহৃত হতো। সেনাঘাঁটি এবং প্রশাসনিক কেন্দ্রসমূহ দীর্ঘ বিরতিতে অবস্থিত। চীনের গ্রেট ওয়ালের সীমানার মধ্যে সেনা ইউনিটগুলোর যোগাযোগ যেমন দলকে শক্তিশালী করা এবং শত্রুদের আন্দোলন থেকে রক্ষা সম্পর্কে সাবধান থাকা উল্লেখযোগ্য। বর্তমানে দেয়ালের কিছু অংশ বিভিন্ন নাশকতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়াল পুনর্নির্মাণের জন্য কিছু অংশ ধ্বংস করা হয়েছে, তবে কোনো পূর্ণাঙ্গ জরিপ না থাকায় কতটুকু স্থান রক্ষা পেয়েছে সে তথ্য কারো জানা নেই। তবে ধারণা করা হয় চীনের মহাপ্রাচীরের 30% হারিয়ে গেছে। চুরি করে এর ইট দিয়ে বাড়ি বানানোর কারণেই ঐতিহাসিক এই প্রাচীর বিলীন হওয়ার পথে। চীনা ভাষায় খোদাই করা এর একটি ইট বিক্রি করা হয়েছে প্রায় $5 থেকে 30 ইউয়ান দামে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। থ্যাংক ইউ।